উন্মুক্ত আড্ডার আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো দেশের ক্যাম্পাসগুলোতে চলমান কোটা আন্দোলন বা কোটা সংস্কারের যে বিষয়টা আসছে এটা নিয়ে, ভর্তি পরীক্ষায় কোটা এটা নিয়ে, আর আরও সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা ভর্তি পরীক্ষার কোটা নিয়ে আসতে চাই। আমি স্যারের কাছে জানতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা নিয়ে আন্দোলন করতেছে, যে ভর্তি পরীক্ষার কোটা, পোষ্য কোটা বাতিল সহ সব ধরনের কোটা বাতিল, বা মানে যৌক্তিক পর্যায়ে কোটা রাখা, যারা অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য একটা মাত্রায় কোটা রেখে শিক্ষকদের সন্তানদের জন্য যে পোষ্য কোটা বা আছে এটা সুবিধাটা বাতিল করা সহ 9 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। এখানে আরও একটা উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে ভর্তি ফি 1000 টাকা থেকে কমিয়ে 200 টাকা করা। এইটা দুইটা দাবি উল্লেখযোগ্য, এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলবো। আর আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা হচ্ছে 1% কোটা রাখবে। এটা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা হিসেবে তারা হচ্ছে 1% কোটা রাখতেছে, এবং শিক্ষকদের সন্তান সন্ততিদের জন্য যে কোটা, সেই কোটা পুরাটাই তারা বাতিল করতেছে। এটা নিয়েও দেখলাম শিক্ষার্থীদের একটা অংশ তারা 15 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে প্রশাসনকে যে সব ধরনের কোটা বাতিল করতে হবে, এরকম একটা দেখলাম। সকালে দেখলাম, গতকালকে রাতেও দেখলাম। তো এই দুটো বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা প্রথমে আমাদের সাথে আছেন ফরিদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরিদ আলী। তার কাছে এই দুইটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনটাকে সে কীভাবে দেখতেছে, তার ব্যক্তিগত অবজারভেশন, পর্যবেক্ষণ কি এটা নিয়ে, বিশেষ করে কোটা, পোষ্য কোটা, শিক্ষকদের সন্তান সন্ততিদের কোটা, এবং হচ্ছে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তাদের ছেলেপেলেদের কোটা নিয়ে। আর একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ওরা মানে 1% কোটাও মানবে না, ওরা পুরো কোটা বিলুপ্ত চাই, এই দুইটা জিনিস নিয়ে স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো। স্যার, ধন্যবাদ আপনাকে এরকম একটা উন্মুক্ত আড্ডার আয়োজন করার জন্য। আমাদের যে সামনে দুইটা বিষয়ে প্রশ্ন করলেন, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান কোটা সংস্কার আন্দোলন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিলুপ্ত করা। তো আমি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে চাই যে এখানে আমি দেখতেছি বিগত 4 দিন ধরে কোটা আন্দোলন চলতেছে, যে ভর্তি পরীক্ষায় যে কোটা সিস্টেম এবং ভর্তি পরীক্ষার ফি 1000 টাকা থেকে কমায় 200 টাকায় নিয়ে আসে। এছাড়াও এই দুইটা দাবির সাথে আরও গুরুত্বপূর্ণ 7টা দাবি আছে। তো এখন কথা হচ্ছে যে কোটা কি ভর্তি পরীক্ষায় থাকা উচিত কি না, বা পোষ্য কোটাটা থাকা উচিত কি না, আর সন্তানদি কর্মচারীদের আমি যদি প্রথমে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে, যে এখানে যে 9 দফা দাবি নিয়ে আন্দোলন করতেছে, এখানে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ দুইটা দাবি হচ্ছে পোষ্য কোটা বাতিল এবং ভর্তি পরীক্ষা 1000 টাকা থেকে কমায় এনে 200 টাকায় করা। তো সব দিক দিয়ে এই দাবিগুলো অনেক যৌক্তিক, কারণ ভর্তি পরীক্ষায় কেন কোটা সিস্টেম থাকবে? 24-এর যে গণ অভ্যুত্থান হইল, এটা তো মূলত আন্দোলনটা শুরু হয়েছে কোটা নিয়েই। মানে আপনার কোটা প্রথাকে একেবারে অনগ্রসর যারা, আমার দৃষ্টিতে বা আপনার দৃষ্টিতে মনে হয় না যে শিক্ষকদের সন্তানরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কর্মচারীদের সন্তানরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমার কাছে মানে একজন শিক্ষক বা কর্মচারী এনাদের প্রিভিলেজ করার জন্য সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী কেন এর চরম মূল্যটা
দিতে যাবে, কারণ তারা অনেক প্রান্তিক অঞ্চল থেকে নিজেকে প্রিপারেট করতেছে, নিয়ে আসতেছে। কিন্তু আপনি যদি কোটা সিস্টেমটা রাখেন, পোষ্য কোটা এবং এই কর্মচারীদের যে কোটা, তাহলে ওরা এক প্রকার পিছিয়ে পড়তেছে। তো আমার যেটা মনে হয় যে এই আন্দোলনটা একেবারে যৌক্তিক, বা যে আন্দোলনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করতেছে যৌক্তিক আন্দোলন। ইভেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে রাতে দেখলাম যে ওরা 15 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে সম্পূর্ণ কোটা বিলুপ্ত করতে হবে, বা এই পোষ্য কোটা এবং কর্মচারীদের জন্য যে কোটাটা আছে পুরোপুরি বিলুপ্ত করতে হবে। এটা এটা একেবারে একটা ভালো কাজ, যে কোটা না থাকাই উচিত একেবারে আনপ্রিভিলেজড যারা, তাদের জন্য। আমরা এই ক্ষেত্রে উল্লেখ করতে পারি ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি, তারপর আপনার আরও পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী রয়েছে, এদের জন্য আমরা কিছু কোটা ন্যূনতম হারে সংরক্ষণ করে আমরা পোষ্য কোটা থেকে শুরু করে সব কোটা বাতিল চাই। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা রাখছে। তাদের এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা অ্যাজিউম করে নিচ্ছে যে তারা হচ্ছে তাদের পিছিয়ে পড়া মানে অংশ একটা, মানে তাদেরকে 1% কোটা দিলে তারা হচ্ছে একটু প্রিভিলেজ সুবিধা পাবে, এবং স্বাভাবিক যে কি বলে ক্যাটাগরিতে মানে মানুষের মধ্যে তারা আসতে পারবে সহজেই। কিন্তু শিক্ষার্থীরা যারা 15 ঘন্টার আলটিমেটাম দিছে, তাদের একটা যুক্তি এরকম ছিল যে ওরা তো ঠিক আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা 1% সুবিধা পাইতে পারে, কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী, যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যে ছেলেপেলে না, তাদের মধ্যেও তো অনগ্রসর মানে গরিব অনগ্রসর পিছিয়ে পড়া অংশ থাকতে পারে। তো আপনারা তাদের জন্য 1% রাখতেছেন, অথচ এদের কোনো সম্ভাবনা নাই। তো এটা একটা যুক্তি ছিল যে পুরাটা বাতিলের মানে পক্ষে তারা বলতেছিল 15 ঘন্টার আলটিমেটামে। একটা জিনিস আমি লক্ষ্য করছি এটাই। তো এটা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন? ধন্যবাদ। প্রশ্নটা বা ওনাদের যে আর্গুমেন্টটা আমার কাছে ভালোই যৌক্তিক মনে হয়। যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, এখানে আপনার সন্তান অগ্রসর হইল নাকি অনগ্রসর হইল, এই বিষয়টা তো গোটা বাংলাদেশের লক্ষ শিক্ষার্থী বা হাজার হাজার লক্ষ শিক্ষার্থী এই দায়ভারটা নিতে পারে না। আপনি কর্মকর্তা কর্মচারী, চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারী, আপনাদের জন্য 1% কোটা সংরক্ষণ করা হবে। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন, আমাদের যে এই বাংলাদেশ, এখনও আমাদের অনেক অঞ্চল আনডেভেলপড, অনেক শিক্ষার্থীর বাবা মা নাই, কারো মানে অসীম একটা দারিদ্র সীমার মধ্যে থাকে, কিন্তু ওরা ওই সীমা থেকে এখানে আসার জন্য চেষ্টা করে। ওদের যে শ্রম, ওদের যে সব কিছু ত্যাগ তিতিক্ষা, আমরা একটা কোটা দিয়ে বা একটা সামান্য একটা সিস্টেমের মধ্যে ওদের ত্যাগ তিতিক্ষাকে আমরা ধূলিসাৎ করতে পারি না। এবং এই ক্ষেত্রে যে আপনি যদি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কোটার একটা স্থিমিত হার রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় মানে আঞ্চলিক, তাহলে আপনাকে কিছু কোটা সিস্টেম করতে হবে। যেমন এটা কেমন হতে পারে যে আপনি উত্তরবঙ্গের একটা অঞ্চলের জন্য আপনাকে একটা স্পেসিফিক কোটা জারি রাখতে হবে। আপনি যদি এই কাজটা করতে চান যে আমরা কর্মচারীদের জন্য সীমিত হারে একটা কোটা ব্যবস্থা চালু করে রাখবো, যাতে ওরা স্বাভাবিক অবস্থায় এসে কম্পিটিশন করতে পারে, তাহলে আপনাদেরকে ঠিক সেম কাজটা করতে হবে। ঠিক ওই যে আমাদের যে 24-এর আন্দোলনটা হইল, ঠিক ওটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। ওই অঞ্চলে অঞ্চলে আমাদেরকে কোটা সিস্টেম চালু করতে হবে। তাছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। হয় কোটা প্রথা বাতিল করতে হবে এই প্রথাটা, আর না হলে আপনি যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য রাখেন, এই ক্ষেত্রে আপনাকে দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেই অঞ্চলে আছে তাদের জন্য আবার কোটা
একটা সিস্টেম চালু করতে হবে, বলতে ভর্তি পরীক্ষায় যে উনি অংশগ্রহণ করবেন এইখানে একটা অ্যাক্সেস বা একটা সুবিধা ভালো মতো করে তাকে দিতে হবে। দেখেন এখানে আমি হচ্ছে একেবারে 100 বা 100% কোটা বিলোপের পক্ষে না, কারণ আমাদের সমাজে এখন এরকম অনেক মানুষ আছে যারা আসলে পিছিয়ে পড়া, মানে আসলে অনগ্রসর। এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীদের মধ্যে হোক, বা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের মধ্যে হোক, বা সাধারণ মানুষের ভেতর থেকে হোক, অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। এবং তাদের জন্য সকল ক্ষেত্রে আপনার চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, উচ্চশিক্ষা বা যে কোনো মানে ক্ষেত্রে তাদের জন্য একটা যৌক্তিক পর্যায়ে কোটা রাখা যেতে পারে। এটা আমি এর সাথে একমত। কিন্তু দেখেন আমার এই যে কোটা কারা পাবে, কারা মানে আসলেই কারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই যে নির্ণয়ের যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে আমার ঘোরতর আপত্তি। কারণ আমাদের সমাজে মানে দেখেন আমরা ঠিকভাবে চিন্তা করলে আমাদের ওইভাবে সিস্টেমে কোনো সিস্টেমে প্রপারলি ফাংশন করে না, মানে ঠিকভাবে ফাংশন করে না। তো যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কারা, এটা যাচাইয়ের জন্য একটা ভালো মানের আমাদের পদ্ধতি থাকতে হবে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কোটা দিলে দেখা যাবে যে অনেকেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধা নিতে চাইবে যারা আদতে হয় না। আমরা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে দেখছি যে বেচারারা তার বয়স ছিল 1 বছর 2 বছর, অথচ তারা এখন মুক্তিযোদ্ধা কার্ডধারী হয়ে বসে আছে। এটা জাস্ট একটা এক্সট্রিম উদাহরণ দিলাম আমি। এটা এক্সট্রিম উদাহরণটা ঠিকভাবে ওইভাবে হয়তো যায় না, কিন্তু বোঝার স্বার্থে দিলাম। যাই হোক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা কোটা থাকতে পারে, এটা পোশাক কোটা আকারে বা যে কোনো কোটা আকারে থাকতে পারে, এর সাথে আমি একমত। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য যে কোটা, এটার মানে পক্ষে আমি কোনোভাবে অবস্থান নিব না। মানে এটা আমি ঘোরতর বিরোধী। এটা মানে থাকা কোনোভাবে উচিত না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভাই সব থেকে প্রিভিলেজ, মানে সমাজের তাদের বেতন নিয়ে বা তাদের হচ্ছে যেটা পাওয়া দরকার, আর্থিক সামর্থ্য যেটা সরকার রাষ্ট্র কর্তৃক দেওয়া দরকার, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সেটা হয়তো অন্যান্য পেশাজীবীদের তুলনায় তারা কম পায়, সেটা একটা অন্য বিষয়। কিন্তু এমনি তারা বর্তমানে তাদের যে স্ট্যাটাস বা বর্তমানের সাথে তাদের যে মানে আর্থিক যে দিকটা সম্পর্ক, সেই অনুযায়ী তারা সমাজের অনেক সুবিধাভোগী একটা অংশ। তো তাদের সন্তানদের জন্য আবার পোষ্যকোটা আকারে, এবং পোষ্যকোটা একটা অদ্ভুত নিয়মে ফাংশন করে। এটা কিন্তু আমাদের এক উপাচার্যের সাথে কথা হচ্ছিল, আমরা আন্দোলনের কথা বলতেছিলাম, তো উনি বলতেছিলেন যে সাধারণ যে সিট আছে এই সিটের মধ্যে তো পোষ্যকোটা না, পোষ্যকোটা হচ্ছে এর বাইরে। মানে এটা ইন্টারেস্টিং। আপনি কখনো সুযোগ হলে একটু দেখেন যে পোষ্যকোটাটা আসলে কীভাবে ফাংশন করে। এটা মানে অনেকটা স্ক্যামের মতো আর কি। সেটা সেদিকে না যাই। তবে শিক্ষকদের সন্তানদের জন্য কোনোভাবে কোটা থাকতে পারে না। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ভাই এই পোষ্যকোটা নিয়ে একটা দারুণ স্ট্যাটাস লিখছিল ফেসবুকে, যে তুমি দুধ কলা খেয়ে ডিম খেয়ে পরীক্ষা দিতে যাও আর আবার হচ্ছে গরিব ঘরের ছেলে। মানে আমি স্ট্যাটাসটা মনে নেই, তবে খুব দারুণ লিখছিলেন তিনি। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা অনেক সুবিধা প্রাপ্ত আর কি। তো তাদের আবার এক্সট্রা সুবিধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এটার সাথে মধ্যে দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য পোষ্যকোটা কোনোভাবেই রাখা ঠিক না। যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় করছে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 1% কোটা রাখছে, সেটা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের সন্তানদের জন্য, শিক্ষকদের জন্য বাতিল করছে। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য স্যার, ওনাকে আমি মানে অনেক অ্যাপ্রিসিয়েট করি ওনারকে। তো আমার মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই একই পথে হাঁটতে পারে। কারণ আমাদের তো কি বলবো, আমরা এই 4-5 দিন ধরে আন্দোলন করতেছি ফি কমানোর জন্য, পোষ্যকোটা বাতিলের জন্য, কিন্তু এনাদের তো নিজেদের মেরুদণ্ড ওইভাবে ঠিকঠাক মতো এখনও গড়ে ওঠে নাই বলে আমার মনে হয়। ওনারা আরেকজনকে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত দেখে হুবহু কপি করে দিবে। এদের নিজেদের এখনও সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা চাই যে আপনারা নিজেদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন, নিজেদের মেরুদণ্ড দিয়ে সিদ্ধান্ত নেন। অন্যরা কি করতেছে কি না করতেছে এটা অত দেখেন না, নিজেদের মতো করে সিদ্ধান্ত নেন। আর ভর্তি পরীক্ষার ফি নিয়ে একটা ব্যাপার দেখেন, ভর্তি পরীক্ষার ফি হচ্ছে 1000 টাকা করে, এবং ইভেন প্রতি ইউনিটের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ABCD 4টা ইউনিটে মেবি পরীক্ষা হয়, এবং উপ ইউনিট থেকে বিয়ন ডিয়ন বা সিওন বা এরকম একটা কি মানে কয়েকটা উপ ইউনিট থাকে। তো প্রত্যেকটা ইউনিটে যদি একজন শিক্ষার্থী আবেদন করতে চায়, তাহলে প্রত্যেকটা ইউনিটের জন্য তাকে আলাদা আলাদা করে ফি পে করতে হবে 1000 টাকা করে। এটা কোনো কথা? 1000 টাকা করে প্রতি ইউনিটের জন্য ফি পে করতে হবে ভাই, এটা কেমনে সম্ভব? মানে এই ফির আবার হচ্ছে দেখেন, এইটা যে 1000 টাকা করে দিতেছে, এর 40% হচ্ছে আবার করতে হয়, মানে ইউজিসিকে দিতে হয়। তার মানে এই 40% কোনো খরচেই, মানে যে ব্যয় হয় পরীক্ষা খরচ মানে পরিচালনার জন্য,
এই পরিচালনায় 40% ব্যয়, মানে যাদের টাকা নেওয়া হয় তার 40%ই ব্যয় হয় না, এটা কি ইউজিসির ফান্ডে যায়। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাকি গত 5-7 বছরের ভর্তি পরীক্ষার কোনো এই যে 40% ইউজিসিকে দিতে হয় এটা দেয় নাই। তো এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো আসলে কত টাকা খরচ হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা উদ্ধৃত আছে, এবং এই টাকাগুলো কোন খাতে ব্যয় হচ্ছে কিছুই আমরা জানি না। আমাদের কোনো তথ্যই আমাদের কাছে নাই, ইভেন কোনো সাংবাদিক জানে বলে আমার মনে হয় না। দেখেন 1000 টাকার মধ্যে 400 টাকাই হচ্ছে তাহলে ইউজিসির ফান্ডে যাবে, তার মানে থাকে 600 টাকা। এই 600 টাকার আবার সব যে খরচ হচ্ছে ভর্তি পরীক্ষা নিতে, মানে মেনটেনেন্সে, এটাও কিন্তু না। এই 600 টাকার মধ্যে থেকে দেখা যাবে যে আদতে খরচ হচ্ছে 300-350 টাকা। মানে যদি আমরা হচ্ছে ওইভাবে চিন্তা করি, একটা এত হয় বলেও মানে মানে এক্সাক্ট হিসাব করা সম্ভব যে একটা শিক্ষার্থীদের কত টাকা খরচ হচ্ছে। তবে হিসাব করা সম্ভব যে একটা স্টুডেন্টের ভর্তি পরীক্ষায় তার পরীক্ষার জন্য কত টাকা খরচ হতে পারে। আমার মনে হয় যে 300 টাকার বেশি কোনোভাবেই খরচ হওয়ার কথা না একজন স্টুডেন্টের একটা মানে ভর্তি পরীক্ষা নিতে। 300 টাকার বেশি কোনোভাবেই সম্ভব না। তাহলে দেখেন 300 টাকা যদি খরচ হয় তাহলে হচ্ছে আরও 300 টাকা এক্সট্রা, আরও 400 টাকা হচ্ছে ইউজিসির ফান্ডে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয় ফান্ডে থাকতেছে 300 টাকা। মানে তাহলে কি দরকার? আবার একটা স্টুডেন্ট যদি 4টা ইউনিটে আবেদন করে বা 3টা ইউনিটে আবেদন করে তাহলে 3000 টাকা। মানে চিন্তা করতে পারবেন না যে কত কোটি কোটি টাকা এখানে হচ্ছে এক্সট্রা তাদের কাছ থেকে মাথায় বাড়িয়ে আদায় করতেছে। দেখেন ভর্তি পরীক্ষার একটা অন্যরকম সময় আমি যদি একটু বলি, তো 300 টাকা খরচ হয় না 1000 টাকা, মানে 3 গুণেরও বেশি টাকা আদায় করে। এটা কোনোভাবে যৌক্তিক হইতে পারে না। বিশ্ববিদ্যালয়ের মানে দেখেন আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, আমাদের এখনও সিস্টেম পরিবর্তন হয় নাই, এগুলোতে সময় লাগবে। তারপরেও আমার মনে হয় যে 4 মাসে এনাফ। আমাদের প্রশাসন, যারা নতুন প্রশাসন আসছে তারা তো বেশ 3-4 মাস সময় পাইছেন, তাদের অন্তত এই দিকগুলো হচ্ছে মাথায় রাখা উচিত ছিল যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমাদের এত টাকা ফি কোনোভাবেই কাম্য না। আমাদের অন্তত মানে আগে 1000 টাকা পরীক্ষা হয়েছে, এখন অন্তত কমান মানে বেশি নিলেও হচ্ছে 500 টাকা নিতে পারতো, 600 টাকা। আমার মনে নেই ঠিক, আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন মনে হয় 600 টাকা আবেদন ফি ছিল, 600 টাকা। তো 600 টাকা 500 টাকা করা যাইতে পারতো। এটা করলেও অন্তত মানে শিক্ষার্থীদের উপর প্রেশারটা কম পড়তো। এটা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটা লং টার্ম মানে দীর্ঘমেয়াদী একটা সমাধান দরকার। দেখেন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা একটা সিস্টেমে দাঁড়ায় গেছে, তারা সারা বাংলাদেশে পরীক্ষা নেবে, একটা পরীক্ষার মাধ্যমে তারা তাদের এটা নির্ধারণ করে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বা জনবিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, লোক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখলে আমরা দেখি যে এ বেচারারা 4টা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় 4 পণ্ডিত, মানে এরা মনে হয় যে এরা হচ্ছে ব্রাহ্মণ, সমাজের হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর মানুষ, আর বাকি যারা আছে এরা শূদ্র মুদ্র আবে যাবে, এগুলা এরা কারোর কথা মানে না। এবং ইভেন আমাদের সময় থেকে গুচ্ছ চালু হয়েছিল, তো গুচ্ছ ভর্তি পরীক্ষা এরা ইনক্লুড হয় না, এরা নিজেদের মতো মাতবরিতে চলে। ভাই মাতবরি জ্ঞান, তোরা একটা সেন্ট্রাল সিস্টেমে আস যাতে শিক্ষার্থীদের ভোগান্তি কমায়। তোদের এখানে পরীক্ষার্থীর জন্য আগে তো বিভাগীয় শহরে চালু ছিল না, এখন না বিভাগীয় শহরে চালু করছিস, তারপরেও তো ছেলেমেয়েদের হচ্ছে দুর্ভোগ পোহাতে হয়। 4টা বিশ্ববিদ্যালয়ের জন্য 4টা পরীক্ষা দিতে হয়, আবার গুচ্ছতে একটা 5টা পরীক্ষা কেন দিব ভাই? এটা শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করতে হবে না, নাকি তোমরা সাহিত্যশাসিত এই ব্রাহ্মণী ভাবে এখন দেখাবা? এটা তো হবে না। আমার মনে হয় যে ইউজিসিকে এখানে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এবং স্বায়ত্তশাসন ঠিক আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রসেসে এনরোল করার একটা সেন্ট্রাল পদ্ধতি থাকা উচিত। আমার মনে হয় যে এক্ষেত্রে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো অনেক সফল, মেডিকেল কলেজগুলো মানে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা আমরা গুচ্ছ তো একরকমভাবে চলতেছে, এটা মানে প্রত্যেক বছর একটু সমন্বয় সংযোজন বিযোজন করে এবং এই যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে এগুলোকে ওখানে ইনক্লুড করে একটা সেন্ট্রাল সিস্টেম দাঁড় করানো যাইতে পারে। এবং প্রতি বছর তো আমাদের নতুন নতুন মানে যে ত্রুটিগুলো থাকবে সেটা আমরা সামনের বছর শুধরে নিব, এবং হচ্ছে এভাবে একটা সিস্টেম দাঁড় করানো যাইতে পারে। আমার মনে হয় যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এগুলো একটু বেশি করে, এগুলো না করে ইউজিসির পদক্ষেপ নিয়ে একটা সেন্ট্রাল সিস্টেম করা দরকার, প্রবর্তন করা দরকার, যাতে শিক্ষার্থীদের ভোগান্তি কম হয়। আমি জানি যে আমি পরীক্ষা দিছি, আমার গুচ্ছ পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সব কেমন ভাই। 1 দিনে 2 দিনের মধ্যে এখানে রাজশাহী থেকে ঢাকায় আসতে হয়, ঢাকা থেকে আমার গুচ্ছ পরীক্ষা খুলনায় যাইতে হয়, মানে কি একটা অবস্থা। এত ভোগান্তির দরকার আছে? একটা পরীক্ষা হবে মেডিকেলের জন্য, একটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, একটা 2টা পরীক্ষা বাস শেষ। শিক্ষার্থীদের সারা বছর কোনো চিন্তা থাকবে না, মানে এইখানে যাওয়া ওখানে যাওয়া, এত খরচ, অচেনা জায়গায় যা, এইগুলো সব কিছু মিলে একটা সেন্ট্রাল সিস্টেম দাঁড় করানো দরকার। আপনি যে কথাগুলো বললেন যে কোটা থেকে পোষ্য কোটায় একেবারে যে আমাদের যে
শিক্ষক আছেন ওনাদের তো কোটা, ওনাদের সন্তানদের জন্য কোটা থাকা তো একেবারে অনুচিত, এটা কোনোভাবে সাপোর্ট করা যায় না। এই ক্ষেত্রে আমরা যদি বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোটা রাখে 1% হইলেও, তবুও কিন্তু একটা প্রতিষ্ঠানের দিক দিয়ে আমি যদি চিন্তা করতে চাই, এনারা প্রিভিলেজড হচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে একজন গ্রামের প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়ে তো সেই ক্ষেত্রে এই যে আপনার প্রিভিলেজড হচ্ছে না। তাহলে আপনি এইখানে যে একটা ডিসক্রিমিনেশন ঘটতেছে, এইটাকে আপনি ইকুয়াল করবেন কীভাবে? এটা একটা প্রশ্ন। যে এখানে আপনি 1% দিচ্ছেন, কিন্তু ওদিকে কিন্তু ও 1%ও পাচ্ছে না, 0%। এবং উনি ওই 0% প্রিভিলেজ পাওয়ার পরও এখানে যে উনি এক্সাম দিবেন, দেখা যাচ্ছে 1000 টাকা ভর্তি ফি প্রত্যেকটা ইউনিটে গিয়ে গিয়ে। ও যদি 3টা ইউনিটে আবেদন করে 3000 টাকা। এই দিক দিয়ে তো টাকার একটা বড় ধরনের হ্যাসেল তো আসতেছেই। আবার কিন্তু কোটার দিক থেকেও উনি আবার পিছনের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে সমতাটা করা কিন্তু খুব জরুরি আমার দৃষ্টিতে, যেটা মনে হয় যে আমরা আসলে আদতের বৈষম্য চাই না, কোনোভাবেই চাই না। আমরা সমান ইকুয়াল রাইটস চাই সবার জন্য। আপনি প্রিভিলেজড হয়েছেন, ইনাফ, আপনার আর প্রিভিলেজডের প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষার যে ফি নির্ধারণ বা এগুলা আমরা যদি ক্যালকুলেশন করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আমরা দেখলাম যে ইউজিসি বিগত যে পত্রিকার কাটিংগুলো আমরা দেখলে ইউজিসি থেকে যে অভিযোগ আসছে যে সিও আমাদেরকে অনেক দিন ধরে সে টাকাগুলো পে করে না, অথচ কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে, ওইগুলো কই? এটাও একটা বড় প্রশ্ন। অনুসন্ধান তো হয় না, মানে কারা যে কীভাবে কী করে এগুলোও খুব ধোঁয়াশার মধ্যে আছে। এই ক্ষেত্রে হচ্ছে 1000 টাকা ভর্তি ফি কোনোভাবেই কাম্য না। এখন যে আন্দোলনটা চলতেছে একেবারে যৌক্তিক একটা আন্দোলন, ওনারা চাচ্ছে যে 200 টাকা ভর্তি ফি নির্ধারণ করা। আজকে থেকে তো আন্দোলন এই আপনার আবেদন শুরু হয়ে গেছে, জানি না কি হতে যাচ্ছে সামনে। তখন কথা হচ্ছে যে 200 টাকা না হইলেও অ্যাটলিস্ট 400 টাকার মধ্যে আপনারা আনেন, বা সর্বোচ্চ যদি হয় 500 টাকার মধ্যে আপনারা এইটা করতে পারেন। অ্যাটলিস্ট আরেকটা বড় ধরনের বার্ডেন যেন তাদের ঘাট থেকে কমে আসে। আর এই যে সমন্বিত যে ভর্তি পরীক্ষাগুলোর সিস্টেমগুলোর কথা বললেন আপনি, তো এইগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিকল্পনার প্রয়োজন। আমাদের তো অনেকেই দেখা যায় যে আমাদের শিক্ষকগণ, শ্রদ্ধেয় শিক্ষকগণ জাস্ট শুধু চাকরি বোধহয় করেন বা ওরকমভাবে আসেন যান আর কি দেশ নিয়ে, তারপর একটা ইউনিভার্সিটি কেমনে চলবে, এর প্রশাসনিক কার্যক্রমগুলো কেমন হবে হয়তো বা ভাবেন না, তারা এইটা নিয়ে ভাবার সময় পান না। তো ওনারা একটা যদি সেন্ট্রাল প্রসেসিং সিস্টেম করে, দ্যাটস ওয়েল, খুব সুন্দর হবে। শত শত লাখ লাখ শিক্ষার্থীর যে ভোগান্তিটা আছে, এইটা যদি কমে যায়, তাহলে এর আশীর্বাদটা দেশের জন্য ভালো। কোটি কোটি টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই খরচটাও সেভ হচ্ছে, ভোগান্তি কমতেছে। একটা মানুষ উত্তরাঞ্চল থেকে যখন চিটাগং আসবে, ওর নিশ্চয়ই অনিরাপদ বোধ করবে, এইখানেও কিন্তু ও বেঁচে যাচ্ছে। তো সর্বমোট যে বিষয়গুলা দাঁড়াচ্ছে যে আমাদের যে সংস্কারের যে বিষয়টা, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে খুব ধীরে সুস্থে এবং একটা প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছেন এগোনো প্রয়োজন। আরেকটা আমার মাথায় এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ, যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য বা উদ্দেশ্য কি?
এটা একটা বড় ধরনের প্রশ্ন, মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই ধরনের প্রশ্নগুলো ঘুরতেছে। একটা ইউনিভার্সিটি কেন প্রতিষ্ঠিত হয়, একটা দেশে একটা ইউনিভার্সিটির কেনই প্রয়োজন? শত শত স্কুল কলেজ তো আছে, ওখান থেকেই তো আমরা শিক্ষা নিয়ে শেষ করতে পারতাম। ইউনিভার্সিটির কি প্রয়োজন আমাদের? তো এগুলো ভাবতে গেলে যে ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা জায়গা, এইখানে প্রধান কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত না। ইউনিভার্সিটি এমন একটা বেসিন আর কি, একটা অঞ্চলের এমন একটা বেসিন যে এখানে একাধারে কালচার, একাধারে জ্ঞান, একাধারে সব কিছু ফাংশন করবে। কিন্তু আমরা এখন বর্তমান যেটা দেখতেছি যে ইউনিভার্সিটিগুলোর কার্যকলাপ, যে এইগুলা আসলে সার্ভিস প্রোভাইডার, আমরা সার্ভিস হোল্ডার, আমরা ইউনিভার্সিটির কাছ থেকে সার্ভিস কিনে নিচ্ছি, ইউনিভার্সিটি সার্ভিস দিচ্ছে। এটা কখনো উদ্দেশ্য বোধহয় হইতে পারে না। কারণ বিশ্ববিদ্যালয় যদি আমি প্রধান উদ্দেশ্য বলি, তাহলে জ্ঞান অনুসন্ধান করা বা জ্ঞান উৎপাদন করা। সেখানে আমাদের অধ্যাদেশগুলোতে বলা হয়েছে যে জ্ঞান উৎপাদনের জন্য, গবেষণার জন্য, আপনার গবেষণাটা যদি রাষ্ট্রবিরোধী হয়, সমাজ বিরোধী হয়, রিলিজিয়ান বিরোধী হয়, তবুও সেটা আপনি প্রকাশ করার এখতিয়ার রাখেন এবং এটা আপনার ক্ষেত্রে কোনো ঝামেলা পোহাইতে হবে না। দেখেন একটা কত বড় একটা ইউনিভার্সিটির সুযোগ দিয়ে দিছে যে আপনি এখানে জ্ঞান উৎপাদন করেন, গবেষণা করেন, আপনার কোনো ধরনের আপনাকে হ্যাসেলের মধ্যে, আইনি প্রক্রিয়ার মধ্যে ইয়ে চাইতে হবে না। কিন্তু আমরা তো তা দেখি না আসলে। এখানে জ্ঞানের নামে কি কি হয় কি না হয়, বা এখানে তো জ্ঞান উৎপাদনের চেয়ে ওই যে যখন উপমহাদেশে প্রথম যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইল, কলকাতা ইউনিভার্সিটি বা আপনার মুম্বাই, ওই যে ব্রিটিশরা যে ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন একটা এক্সাম নিয়ে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত করলো, ওই ধরনের যে চিন্তাধারা বর্তমানেও আমাদের ইউনিভার্সিটিগুলোতে গণহারে 90% স্টুডেন্ট আমরা সেটাই ধারণ করে রাখছি। জ্ঞান উৎপাদনের কোনো নাম নাই, আমাদের শিক্ষকদেরও তেমন কোনো সহযোগিতা নাই যে একটা ইউনিভার্সিটির লক্ষ্য উদ্দেশ্য কেমন হওয়া উচিত। এখানে হবে দুর্নীতি, মারামারি, অপরাজনীতি, শিক্ষার্থী নিয়ে রাজনীতি নেই, দেশ নিয়ে রাজনীতি হয়, স্বার্থের রাজনীতি। তো এই ধরনের প্রশ্নগুলো আসে যে আমরা যখন বর্তমান ইউনিভার্সিটিগুলো দেখি, তো প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে আসে যে একটা ইউনিভার্সিটির লক্ষ্য কেমন হওয়া উচিত। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে একটা ইউনিভার্সিটি কেমন হওয়া উচিত? বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য, আপনি যেটা কথার মাঝে এক জায়গায় বলছেন যে জ্ঞান উৎপাদন করা, এটা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত জ্ঞান উৎপাদন করা। কিন্তু আমরা আমাদের বা বাংলাদেশের যদি দেখি, তাহলে আমাদের রাষ্ট্র কী সিস্টেম তৈরি করে রাখছে দেখেন। আমি একটা আপনার ডিপার্টমেন্টের উদাহরণ দিই, যে আপনি যে ডিপার্টমেন্টে পড়েন, এই ডিপার্টমেন্টে এক ব্যাচে ভর্তি হয়ে হচ্ছে 65 জনের মতো, তাই না? প্রতি ব্যাচে প্রায় 60 জন প্লাস ছেলেবেলে ভর্তি হয়। আপনারা একটা সাবজেক্টে পড়েন, স্পেসিফিক সাবজেক্ট কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আচ্ছা বলেন, আপনার ডিপার্টমেন্টে এই যে 60 জন প্রতি ব্যাচে ভর্তি হয় এবং প্রতি ব্যাচে 60 জন করে বের হয়, তো এই বের হওয়ার পরে কমিউনিকেশন ফিল্ডে কতজন কাজ করে আর জার্নালিজম ফিল্ডে কতজন কাজ করে? সব মিলে 20 জন হবে? খুব নগণ্য। 20 জনও হবে না। আপনার কমিউনিকেশন জার্নালিজম সেক্টরে কাজ করতেছে, এরকম 20 জনও হবে না। তাহলে এই 20 জন বাদে বাকি যে 40 জন, এরা কী জন্য আসছে এখানে? তাদের লক্ষ্য উদ্দেশ্য কী? বা রাষ্ট্র তাদের কেন এখানে 20 জন যে বের হচ্ছে, তারা আমি যদি ধরে নিই 20 জন কাজে লাগতেছে, তাহলে 40 জন এক্সট্রা কেন রাষ্ট্র এখানে তাদের সুযোগ দিতেছে? চিন্তাটা এইভাবেই করতে হবে। দেখেন, রাষ্ট্র যখন এই 40 জনের এখানে সুযোগ দেয়, তখন এই 40 জনের হচ্ছে 5টা বছর নষ্ট হয়ে যায়। এরা 5টা বছর পরে কাজে ঢুকতে পারে। অনার্সের 4 বছর, মাস্টার্স 5 বছর, তো এমনিই মানে আপনার সিস্টেমেটিক্যালি নষ্ট হয়। এরপরে তার চাকরির প্রস্তুতি, কি আজব দুনিয়া রে ভাই। এখানে উচ্চশিক্ষার জন্য আসছে, 4 বছর 5 বছর নষ্ট করছে, করার পরে সে আবার যে চাকরির বাজারে যাবে, যার যেখানের সাথে এখানের কোনো মিল নেই। তাহলে কি দরকার তার এই 5 বছর এখানে সময় নষ্ট করে? কি দরকার তার? ওখানে চাকরি যাওয়ার জন্য যে টেকনিক্যাল দিক দরকার,
তারে ভাই তুমি রাষ্ট্র, তুমি তারে ওই প্রোভাইড করো 4টা বছর, তারে ওই প্রোভাইড করো যে এখান থেকে সে সরাসরি যাতে ওখানে যাইতে পারে। রাষ্ট্র তা করবে না। রাষ্ট্র এখানে একটা অদ্ভুত মেকানিজম, কারণ রাষ্ট্র চায় যে মানে কর্মক্ষেত্রে মানুষ দেরিতে ঢুকুক, তাদের এই 5টা 6টা বছর সময় খেয়ে দিক, যাতে হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে বাজারে, যাতে চাকরি, তো মানুষ তো চাকরি চায়, রাষ্ট্রের নাগরিকরা তো চাকরি চায় ভাই, আমাদের কাজের ক্ষেত্র তৈরি করে দেবে, এটা রাষ্ট্র তৈরি করে দিতে হবে। কিন্তু রাষ্ট্র সিস্টেমেটিকলি 5 বছর তো খেয়ে দিবে, তারপরে আবার চাকরির প্রস্তুতির নামে আরও 2-3 বছর খাবে। 8টা বছর একজনের 8টা বছর, মানে 8 বছর না হলেও 5-6 বছর একদম মিনিমাম একজনের করে নিয়ে নিচ্ছে রাষ্ট্র। বিশেষ করে এই যে 40 জনের কথা বললাম, এই 40 জনের ক্ষেত্রে, তাহলে এই যে সিস্টেম রাষ্ট্র তৈরি করে রাখছে, এটা রাষ্ট্র তার নিজের একবারে ফাংশন করার জন্য তৈরি করে রাখছে। কিন্তু সাধারণ মানুষের এটা তো চিন্তা করে না, মানে এই চিন্তা করে না বলতে আবার এবারে যে সবাই চিন্তা করে এরকম না, চিন্তা করে অনেকেই। তো এইটার উত্তরানোর পথ আমাদের খুঁজতে হবে। দেখেন 20 জন তার রিলেটেড সেক্টরে যায়, এটা তো জার্নালিজমের উদাহরণ দিলাম আমি। আপনি আরবি সেক্টরে যে আরবি বিভাগে যে খোঁজ নিয়ে দেখেন যে তারা কতজন আরবি রিলেটেড এর সাথে যুক্ত থাকতেছে। আপনি বাংলা বিভাগে যান, বাংলা বিভাগের কাজ কি ভাই, তারা কয়জন সাহিত্য চর্চা করতেছে, কয়জন কি বাংলা নিয়ে তারা কাজ করতেছে? 5 জন হবে, 10 জন হবে? আমার মনে হয় তার চেয়ে কম হবে। তাহলে এই যে এতগুলো বিভাগ, এতগুলো সাবজেক্ট, এত বিশ্ববিদ্যালয়ে ছেলেবেলে ভর্তি করা, এটা আলটিমেট কি? রাষ্ট্রীয় খরচে তো সব হচ্ছে। রাষ্ট্রীয় খরচ মানে এখানে সাধারণ মানুষের টাকাই হচ্ছে, প্রত্যেকটা মানুষের কষ্টার্জিত মানে টাকা, তাদের ব্যয় ট্যাক্স রাষ্ট্রকে দেয়, সেই ট্যাক্সের টাকাই হচ্ছে, তাই না? তাহলে রাষ্ট্র কেন এত দক্ষ যোগ্য তৈরি করে রাখছে, মানে বিরাট কোটি কোটি টাকা ব্যয় করতেছে, অথচ তাদের আউটপুট কি? আউটপুট ওই 10-12 জন করে। তাহলে এই যে ব্যয়, এটা কেন রাষ্ট্র করতেছে? এটা একটা রাষ্ট্রীয় পার্সপেক্টিভ থেকে দেখলে একরকমের মনে হয়। আবার দেখেন আমরা যা শিখি, আমরা অনার্সে মাস্টার্সে যা শিখি, এইটা আমাদের দেশের পার্সপেক্টিভের সাথে যুক্ত, নাকি এটা আন্তর্জাতিক পার্সপেক্টিভ বিশ্বব্যাংক প্রবর্তিত? আমাদের সিলেবাসটার সব কিন্তু বিশ্বব্যাংক বা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো তৈরি করে রাখে। এবং এটা আমার নিজের কথা না, এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো অনেকটা আমি জানতে পারছি। দেখেন বিশ্ববিদ্যালয় থেকে আপনি দেখবেন যে প্রতি বছর 1-2 জন এক্সট্রাঅর্ডিনারি শিক্ষার্থী থাকে। এক্সট্রাঅর্ডিনারি বলতে ওই বিশ্বব্যাংকের শিক্ষার্থী আর কি, তারা এইখানে পার্টিসিপেট করতেছে, ওইখানে পার্টিসিপেট করতেছে, এই ইংরেজিতে দক্ষ, এই অর্গানাইজেশনে যাচ্ছে, এবং আলটিমেটলি তারা বিশ্ববিদ্যালয় থেকে দেখবেন যে প্রতি বছরে 5-6 জন করে তারা বিদেশে যাচ্ছে, ঠিক আছে? বিদেশে যাচ্ছে এবং তারা বাংলাদেশে ফিরে আসে খুবই কম, কিন্তু যারা বিদেশে যায় তারা যায় একবারে। তাহলে দেখেন এইখানে রাষ্ট্রের লাভ কোথায়, মানে রাষ্ট্রের নাগরিকদের, জনগণের লাভ, মানে লাভ কোথায়? আবার বিশ্বব্যাংকের মানে আন্তর্জাতিক যারা কর্তৃত্ব ফল হচ্ছে, তাদের কিন্তু ঠিকই লাভ হচ্ছে, তারা প্রতি বিশ্ববিদ্যালয় থেকে 2-10 জন করে তারা নিয়ে যেতে হচ্ছে, এবং তাদের যে স্বার্থ সার্ভ করার জন্য তারা ঠিকই বের করে নিয়ে যেতে হতেছে। অথচ আমাদের রাষ্ট্রের মানুষের এত কোটি কোটি টাকা ব্যয়ে যে প্রতিষ্ঠানগুলো চলতেছে, এই প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি আপনি মোটা দেখে দেখতে পারলে দেখবেন যে 90% হচ্ছে কোনো কাজে দেয় না, এই টাকা সবই ব্যয় হয়, ব্যয় মানে অযাচিতভাবে খরচ হয়, মানে এর কোনো কারণ নেই খরচ করার। কিন্তু এই সিস্টেম চলতেছে, বছরের পর বছর চলে আসতেছে। দেখেন আমাদের দুইটা দিক, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আনাড়ি টাইপের। ব্রিটিশরা যে ঘোড়ার ডিম দিয়ে গেছে, এখন আমরা তাই ধরে বেঁধে চলতেছি। এবং আপনি এই সিস্টেম পরিবর্তনের কথা কন, দেখেন যে আমলারা কেমন করে লাগে, এই এডুকেশন সিস্টেমের সাথে যারা যুক্ত, এই শিক্ষকরা কেমন করে উপরে পড়ে। শালারা সিলেবাস প্রবর্তন করে দিবে হচ্ছে বিশ্বব্যাংক, ইংরেজিতে পড়বা, ইংরেজিতে সিলেবাস কোনো বাংলা নেই, ক্লাসে সে ইংরেজি লেকচার বাংলায় আধা বাংলা করে দিবে, তার কোনো লেকচার শিট নেই, মানে কি জগা খিচুড়ি মার্কার সিস্টেম চলতেছে। আচ্ছা যাই হোক, এক্সট্রিমে চলে যায় মাঝে মাঝে, যাওয়া ঠিক না, আমরা যেটাতে ছিলাম আর কি। তো রাষ্ট্র এইভাবে হচ্ছে আমাদের সময়টা খেয়ে দিচ্ছে। এবং আমি যেটাতে যাইতে চাচ্ছিলাম, দেখেন উচ্চশিক্ষার একটা মানে নিখাদ লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান উৎপাদন করা। এইখানের সাথে চাকরির বাজার বা আপনার কর্মক্ষেত্রের যে সম্পর্কটা, এটা উচ্চশিক্ষার সাথে আমার মনে হয় যে কোনোভাবে রাখা ঠিক না। দেখেন আমাদের এডুকেশন সিস্টেমে রিফরমেশন দরকার। এবং আমাদের দেখেন এই সম্প্রতি আমাদের হচ্ছে বাংলাদেশের লেখক দার্শনিকরা বেশ কিছু মানে তাদের মতামত প্রচার করতেছিল বিসিএস ক্যাডার নিয়ে, মহিউদ্দিন মোহাম্মদ, তারপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা যারা মানে চিন্তা করে, লেখালেখি করে, তারা যারা ভাবে, তারা অনেকে পরামর্শ দিচ্ছিলেন। দেখেন এই বিসিএসের যে স্পেশাল কিছু সেক্টর আছে, যারা হচ্ছে অনার্স মাস্টার্স পাস করার পরে যে আবেদন করে ঢুকে, এগুলো কিন্তু সরাসরি এসএসসি
পাস করার পরে তাদের ট্রেনিং দিয়ে তাদের একটা 2-3 বছরের কোর্সের মানে আন্ডারে রেখে তাদেরকে সরাসরি ওখানে প্রোভাইড করা যাইতে পারে। সেক্ষেত্রে এই যে অনার্স মাস্টার্সের নামে যে 5 বছর খেয়ে দেয় রাষ্ট্রের, এই সিস্টেমটা সম্পূর্ণ লোপ করা যেত। আমার মনে হয় যে মানে এমন কিছু সেক্টর থাকবে যেখানে আমাদের হচ্ছে এই উচ্চশিক্ষাটা দরকার, এটা থাকতে পারে, কিন্তু সবাই একেবারে গণহারে উচ্চশিক্ষা নিয়ে ওখানে যাবে। টেকনিক্যাল দিকগুলো আপনি আর্মির ক্ষেত্রে দেখতে পারেন, দেখেন আর্মির যারা হচ্ছে অফিসার যারা তৈরি করে, ওটা কিন্তু ওদের সিস্টেমটা আলাদা। ওরা একেবারে সরাসরি আগে থেকেই তাদেরকে বেছে নিয়ে তাদেরকে ওইভাবে তৈরি করে। তো রাষ্ট্র কেন সবার জন্য এটা তৈরি করতে পারতেছে না? রাষ্ট্র কেন শুধু আমাদের হচ্ছে আর্মি, তারা এলিট শ্রেণী, তাদের জন্য এটা কেন তৈরি করতেছে? রাষ্ট্রের এই সিস্টেমটা সবার জন্য ডেভেলপ করা দরকার। ইভেন বিসিএস ক্যাডার থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরি, ভাই অনার্স মাস্টার্স পাস করে যে সে পিওনের চাকরি করে, কেন অনার্স মাস্টার পাস করে পিওনের চাকরিতে যাইতে হবে? বা 3য়-4র্থ শ্রেণীর চাকরির জন্য অনার্স মাস্টার্স লাগে? আমাদের ডিপার্টমেন্টে অনেক ভাইরা দেখি যে তারা পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ে 3য়-4র্থ শ্রেণীর কর্মজীবনে ঢুকে। অনার্স মাস্টার্স পাস করে 3য়-4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কেন অনার্স মাস্টার দরকার? কেন অনার্স? টেকনিক্যাল মানে, তো আমার কথা হচ্ছে এটা দেখেন যে চাকরির জন্য একটা টেকনিক্যাল দিক থাকবে, একটা উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় থাকবে। তো আপনি যদি মনে হয় যে টেকনিক্যাল দিকগুলোর জন্য কলেজ আর জ্ঞান উৎপাদনের জন্য বিশ্ববিদ্যালয়, তাহলে আপনি টেকনিক্যাল দিকগুলোর জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেন, টেকনিক্যাল দিকগুলোর জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেন। যারা সরাসরি ওখানে যে সাবজেক্টে পড়বে সেই সাবজেক্ট রিলেটেড সরকারি জবে আসবে, এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করবে যে এই সিস্টেমটা কেমন হবে। এটা রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। অথচ রাষ্ট্র এত সুন্দর কি বলে আমাদের মোহ তৈরি করে রাখছে যে 5 বছর করে খেয়ে দিবে, অথচ ধরতে পারবে না। ভাই ধরতে সবাই পারে, কিন্তু ওই যে আমরা আমলাতান্ত্রিক সিস্টেম ডেভেলপ করে রাখছেন, এই সিস্টেমে কিছু বললে তো খেয়ে দেয়। আমরা দেখছি যে আমাদের এই গণপ্রদানের পরে আমাদের ভাইরা তারা সিস্টেম বদলের কথা বলতেছে, আমলারা বিদ্রোহ করতেছে, তারা সরকারি চাকরিবিধি না মেনে তারা হচ্ছে কি আমরা মানি না, এই কমিশন সংস্কার কমিশন পদত্যাগ করতে হবে, হাবি দাবি। সিস্টেম জিনিসটা এইরকম। আমরা পরিবর্তন করতে চাই এবং আমাদের ছাত্রদের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলাদেশ পরিবর্তন করবো, এবং আমরা যে স্বপ্ন দেখতেছি সে স্বপ্ন বাস্তবায়ন করবো। এটা আপনাদের মাথায় রাখতে হবে আমলাতান্ত্রিক সিস্টেমকে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এটাই যে রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত দুইটা। আপনার উচ্চশিক্ষার জন্য একটা দিক থাকবে যারা শুধু জ্ঞান উৎপাদন করবে, এটা অনেকটা প্লেটো সিস্টেম, আর একটা টেকনিক্যাল দিক থাকবে যারা সরাসরি যেটা শিখবে সেই রিলেটেড জবে ঢুকবে। তো এটাই হচ্ছে বিষয়। তো এটা দেখেন, এটা আবার এত সহজ না। আমি যেটা সহজ সংক্ষেপে বলে দিলাম, এটা কিন্তু আদতে এত সহজ না। এটার জন্য আমাদের কঠোর সাধনা দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, এবং ক্রমান্বয়ে আমাদের অগ্রগতি দরকার। আমরা একবারে বিপ্লব আজকে কালকে থেকে এখন নতুন সিস্টেমে যাইতে পারবো না। আমাদের নতুন সিস্টেমের জন্য ভিশন থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার, এবং ক্রমাগত প্রচেষ্টা থাকা দরকার, যেটার কারণে আমরা এই সিস্টেম পরিবর্তন। তো আমার মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম যারা হচ্ছে মানে রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, যারা দেশটাকে নিয়ে ভাবতেছে, ভবিষ্যৎ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছে, তারা অবশ্যই এই দিকগুলো ভাববে। এবং আমার মনে হয় যে যারা বর্তমান যে রাজনৈতিক যে দলগুলো আছে, যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, তাদেরকেও ভাবা উচিত যে আমরা বাংলাদেশকে ভবিষ্যতে আমরা কোথায় দেখতে চাই, মানে তরুণ প্রজন্ম কোথায় দেখতে চাই, বা আমরা যদি পুরো বিশ্বের সাথে তাল মিলাইতে চাই, তাহলে কেমনে বাংলাদেশকে কোন কোন দিকে এডুকেশন সংস্কার করা দরকার। দেখেন, আমার মনে হয় যে বাংলাদেশের যতই আমরা সংস্কার করে হাবিজাবি করি না কেন, আদতে কোনো কাজ দেবে না। সবচেয়ে বেশি কাজে দিতে পারে আমাদের এডুকেশনটাকে, শিক্ষা খাত ব্যবস্থাকে আমাদের হচ্ছে সংস্কার করা। এটাকে আপনার দুইটা দিক, এটা হচ্ছে উচ্চশিক্ষার একটা দিক রাখা যেতে পারে, আর আপনার টেকনিক্যাল দিক, এছাড়া কোনো বিকল্প নাই।